আমি আমি দলের একজন কর্মী। নিশ্চয়ই। হ্যাঁ, আমি দলের একজন কর্মী। আমার দায়িত্ব আমার দ্বারা কোনো মানুষের অনিষ্ট না হওয়া। সেটা আমি করার সর্বাত্মক চেষ্টা করেছি। কোন লোক যদি আপনার অনুষ্ঠানে এসে বলতে পারে যে রাশেদ রহমান রাজনৈতিক ক্ষমতা নিয়ে আমাদের উপরে এই অন্যায় করেছে, আমি সেই দায়ভার মেনে নিব। সেটা পারবে না, আমি জানি। আমার বিবেকের জায়গায় কিন্তু পরিষ্কার। অবশ্য টুকটাক কিছু তো অভিযোগ সো আপনার বিরুদ্ধে দেখেছি রাশেক রহমান। সো 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 আমার কথা হচ্ছে যে আমি তো সামষ্টিক দায়টা না নিয়ে হুম, আমার ব্যক্তির জায়গা থেকে যে জায়গাগুলো মনে হয়েছে ক্ষতি হয়েছে সেটা বলছি আপনাকে, যেটা অনেকে বলেননি। এই যেমন স্থানীয় সরকার পর্যায়ে নমিনেশন দেওয়া, নমিনেশনের নিয়ে দুর্নীতি, অনিয়ম, বাণিজ্যের কথা আপনাকে আমি বললাম, রাইট? এই যে ধরেন ব্যাংকের এসএলএম এর কথাটা বললাম। হ্যাঁ, আমি জিনিসগুলোকে একটা পার্সপেক্টিভে ফেলার চেষ্টা করছি। এখন এইটার আরো বড় অ্যানালিসিস, আরো বড় সম্প্রসারণ, শিওর এটা আরো সময় লাগবে। এবং আমি একা বলে গেলাম, আমার বিপক্ষে বলার কেউ নাই এই বিষয়ে, সেটাও তো ফেয়ার হয় না। বরঞ্চ বরঞ্চ আমি তো মনে করি যে আপনি যখন ওই শ্বেতপত্রের সূত্র ধরে এস আলম, ডি আলম, এন আলম, পি আলমের যখন অর্থ পাচারের কথা বলেন, আই রাদার ফিল যে যারা এটাকে ডিফেন্ড করবেন, যারা যারা এটার পক্ষে কথা বলবেন, তারা যেমন থাকবেন, যারা এই শ্বেতপত্র দিচ্ছেন তাদের ওখানে থাকার দরকার ছিল। এখন আমি একা তো দুই পক্ষের কথা বলতে পারবো না। না না না, দুই পক্ষের কথা আমি বলতে একা হবে না। অন্যের কথা আমি বলতে শুধুমাত্র পারবো না। আপনাদের জানার বাস্তবতা, আপনারা কতটুকু জানেন, কতটুকু দেখেছেন, সেই বাস্তবতার আপনি একটু তো জানতে চাই। আপনি তো দেখতে পাচ্ছেন আমি কতটুকু জানি। হ্যাঁ হ্যাঁ, সেই বলছি বাস্তবতার খুব কথাই, বেশি জানি তা সেই না। বাস্তবতার কথাই জানতে চাই। এবং আপনি যেটি বলছেন, যে অ্যানালাইসিসটা হওয়া দরকার, আপনি কি বোধ করেন যে আপনার দলে এই মানে এই ভুল, এই ব্যর্থতা, আরে এই ভাই, অন্যায়গুলো আমার নিয়ে আলোচনা দলে হচ্ছে? আপনি কি বলতেছেন ভাই? আপনি কি এগুলো কিছু দেখেন না? আমার দলে সম্মেলন হইতো, দলের সম্মেলন হইতো পুলিশ দ্বারা করে। আমার দলের বর্ধিত সভা হয়তো পুলিশ দ্বারা করে। কিছু জানেন না? কিছুই কি আপনার সাংবাদিকরা আপনাকে বলে নাই? হুম হুম, এটা তো হয়েছে, এটা তো হয়ে এসেছে। তাহলে এটা যদি হয়েছে, তা আপনি ওই প্রশ্নগুলো জিজ্ঞাসা করেন না কেন? আমি তো আর দলের কোনো এক্সিকিউটিভ কোনো পদ ধারণ করি না, আমি একটা সদস্য। শিওর, আমি নৌকা মার্কা পাইছি, আমি নিজেকে গর্বিত বোধ করি, সৌভাগ্যবান বোধ করি। জননেত্রী শেখ হাসিনা আমাকে অন্যান্য নমিনেশন বোর্ড নিয়ে নৌকা দিচ্ছেন, ভেরি গুড। 4 আগস্ট আমার দুটো বাড়ি আগুন ধরিয়ে দিয়েছে জামাত শিবির এবং আমার বিরোধী যারা তারা। কিন্তু 7 জানুয়ারি নির্বাচনে যাকে বিভিন্ন কলা কৌশল করে পিছন থেকে বাতাস দিয়ে জিতানো হইলো, আওয়ামী লীগের ভিতর থেকে প্রতিযোগ কিছু নেতারা যাকে জিতালেন, তার বাড়িতে কিন্তু একটা ইটের পড়ে নেই, আগুন ধরায় নেই। কারণটা কি? কারণ হচ্ছে আপনি যখন নিজেরা নিজেরা খেলতেছেন, জামাত খুবই যা দেখলাম যে খুব কৌশলী একটা দল। আওয়ামী লীগের ভিতরে যখন কোনো সংঘাত তৈরি হচ্ছে, তারা একটা অংশকে বেছে নিচ্ছে এবং এটা এখন জামাতি অংশ হয়ে গেছে। তা আপনি এগুলো ঠিক না করে কিভাবে সামনে আগাবেন? এটাও তো কোনোদিন আপনার এখানে এসে কেউ বলে নেই। তার মানে কি রাশিক রহমান, আপনি যা বললেন, আমি যদি আরেকটু স্পষ্ট হয়ে আরেকবার বলি, দেখেন আমি মানে বুঝলাম কিনা, যে মানে এই আন্দোলনে যারা আন্দোলনের মধ্যে ছিল, তারা আওয়ামী লীগেরও একটা অংশ এর মধ্যে ছিল। আমি সেটা বলিনি, আমি বলেছি যে আমরা নিজেরা নিজেরা যুদ্ধ করার যে খেলা খেলেছি, সেই খেলায় জামাত এবং বিএনপি খুব বুদ্ধিমানের কিছু কাজ করেছে। তারা একেবারেই প্রত্যেকটা এলাকায় একটা করে পক্ষকে সমর্থন দিয়েছে নিজেরা বেঁচে থাকার জন্য, এবং সেই পক্ষকে দিয়ে আরেক পক্ষের সাথে যুদ্ধে বা সংঘাতে লিপ্ত করে রেখেছে, যেখানে দল সাংগঠনিকভাবে দুর্বল হয়েছে এবং আমরা কোনো ব্যবস্থা নেই, আমরা কারোর সাথে কোনো সংহতি করাই নেই, মিল মহব্বত ইচ্ছা করে আমরা বাধা দিচ্ছি আমাদের নিজেদের অর্থনৈতিক কারণে, টাকা পয়সা ইনকামের জন্য, স্বার্থ সিদ্ধির জন্য, এবং সেটার ফলাফল হচ্ছে আজকে। এটাই বাস্তবতা। এবং আপনি মনে রাখবেন যে 7 জানুয়ারি নির্বাচনের আগে ডিসি অফিসে গিয়ে আমি পরিষ্কার ভাবে সময় টিভি সহ, 71 টিভি সহ, আপনার টিভি চ্যানেল ছিল, প্রত্যেক জায়গায় একেবারে লাইভে বলেছি যে আমরা জামাত বিএনপির ফাঁদে পা দিলাম এবং এর ফলাফল খুবই খারাপ হবে। কারণ আপনি বাঙালির যে কোনো উপন্যাস, মানে পরিবার নির্ভর উপন্যাস, সমাজ নির্ভর যে কোনো উপন্যাস যদি পড়েন, আপনি দেখবেন যে সেখানে একে অপরের পিছনে অদৃশ্য জায়গা থেকে কিছু লোকে সংঘাতকে আরো ত্বরান্বিত করার যে জায়গাটা, এটা বিদ্যমান, এটা বাস্তব, এবং এটা এটা আমাদের একটা অন্তর্গত অভ্যাস। সেই জায়গা থেকে আমরা যখন নিজেরা নিজেরা বিভক্ত হলাম, সেখানে এর কোনো ব্যত্যয় ঘটে না, একই জিনিস হয়েছে। এবং আওয়ামী লীগের, তথাকথিত আওয়ামী লীগের নাম করে অনেক লোকই জামাত বিএনপির পারপাস সার্ভ করছে এবং এখনো করছে। আমি আপনাকে আমার এলাকার উদাহরণ দিলাম। যারা সত্যিকার আওয়ামী লীগ তারা তো আক্রান্ত, তারা নির্যাতিত। যারা না, তারা বহাল তুমি তো ভালোই আছে। কিন্তু তার জন্য আমার কোনো চিন্তা, ক্ষোভ এসব নাই। আমি শুধু আশা করি যে আমরা যে নিজেদেরকে নিজেরা দুর্বল করেছি, এই জায়গাটা আমরা বুঝবো এবং দেশ ও জাতি মানুষের জন্য আমরা সংশোধিত হয়ে নতুন ভাবে আবির্ভূত হব। জি, ঠিক এইখানেই আমি আসলে প্রশ্নটা করছিলাম, যে এই আলোচনাটা আপনি কি জানেন যে আপনার দলের মধ্যে এখন এই সময় 5ই আগস্টের পরে এই আলোচনাটা হচ্ছে যে আমরা আসলে সংশোধিত হব, আমাদের দায়গুলো স্বীকার করব, ভুলগুলো স্বীকার করব, এই আলোচনাটা কি হচ্ছে?
হ্যাঁ, আলোচনাটা হচ্ছে, তবে অনেক মুরব্বীজনরা বলেন যে দেখো তোমরা এগুলা প্রকাশ্যে আলাপ করো না, এটা দলীয় ফোরামে আলাপ করো, কারণ বাইরে আলাপ করলে অন্য দলের লোকরা সুযোগ পেয়ে যায়। এই কথাটা সত্য নয়। আওয়ামী লীগ তো গোপন কোনো সংগঠন নয়, আওয়ামী লীগ তো কোনো গোপন দল না। আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ডে যদি কোনো অনিয়ম বা কোনো ভুল ত্রুটি থেকে থাকে, সেটা আপনি আসলে আহ, পর্দা করে ওড়না দিয়ে মুখ ঢেকে কি আপনি পারবেন আলাপ করতে? তার মানে তো আপনি আসলে সমাধান করতে চান না। আপনি রাশেদ রহমান, আরেকটা প্রশ্ন করি, মানে অনানুষ্ঠানিকভাবে আলোচনার সময় এই বিষয়গুলো আসে, কোনো তথ্য প্রমাণ দিয়ে যারা বলছেন তারাও বলছেন না, আমিও জানি না, বা যদি আপনিও জানেন ধারণাটাও বলতে পারেন। অনেকেই বলেন এই যে পরাজয় বা আপনাদের যে পতন, সেই সংকটের একটা অন্যতম কারণ হচ্ছেন সালমান এফ রহমান এবং আরও একজন, অনেকের মধ্যে হয়তো অন্যতমদের নাম হচ্ছে ওবায়দুল কাদের। বলবেন এই বিষয়ে কিছু? হ্যাঁ, আমার হাসিটা দেখলেন তো? হাসিতে কি ইন্টারপ্রেট করে নিতে হবে? আপনি বলবেন কিছু? বললাম তো, পুরো দেশের সংগঠন বিভক্ত অবস্থায় ছিল। ওবায়দুল কাদের চাচা, উনি তো আমার মুরব্বীজন। হ্যাঁ, তো শিওর আমি ওনাকে সামনাসামনিও বলতে পারবো, পুরো দেশের সংগঠনই বিভক্ত ছিল, কোনো জায়গায় একীভূত সংগঠন ছিল না। এখন উনি যেহেতু দলের সাধারণ সম্পাদক, হ্যাঁ, ওনারই তো এই ব্যবস্থা নিতে হবে। সিম্পল এজ দ্যাট। ওনাকে আমি সামনাসামনি বলতে পারবো, উনি কোথায় আমি জানি না। যতটুকু জানা যায় উনি ভারতে আছেন। আর আরেকজন যিনি কারাগারে আছেন সালমান এফ রহমান, তার ভূমিকা নিয়ে অনেক বিতর্ক এই সময়ে আমি আপনাদের অনানুষ্ঠানিক ফোরাম থেকে জানতে পারছি। এখন আমাকে তো আমার দলের নেতা কর্মীরা, আমি যা দেখি ফোরামে আলাপ হয় যে উনি রাজনৈতিক নেতা হয়ে গেছেন। উনি তো ব্যবসায়ী নেতা ছিলেন, আমি ছোটবেলা থেকে দেখেছি। এপিসের সভাপতি ছিলেন, ব্যবসা বাণিজ্য নিয়েছিলেন। এখন উনি আওয়ামী লীগের নেতা হয়ে গেছেন। কি বলবো ভাই, এটা নিয়ে কি বলার আছে? হ্যাঁ, এখন মানে একেবারেই দলের যারা নির্বাহী পদধারী, তাদের দায়িত্বটা যদি তারা হয়তো পালন করতো, তাহলে তার এই প্রশ্ন আপনি আমার করতে পারতেন না। আমার জন্য তো এটা বিড়ম্বনার প্রশ্ন। কি বলবো বলেন? একদিকে তারা আমার পিতৃতুল্য বয়সের, আমাকে স্নেহ হয়তো বা করে, সবই ঠিক আছে, কিন্তু এখন ডাক্তার যদি হঠাৎ করে এসে বলে আমি স্টেজে দাঁড়ায় শাড়ি পরে নাচবো, আর আপনি তালি দিয়ে বলেন নাচেন না একটু, তো নাচ দেখতে পারবেন কিন্তু খুব ভালো মানের নাচ তো আর হবে না। এখন যিনি বিজ্ঞানী, হ্যাঁ, হ্যাঁ, উদ্ভিদবিদ, হ্যাঁ, একটা কথা বলছে, তিনি এসে বলেন যে আমি গাড়ি কিভাবে তৈরি হয় এটার পরে একটা লেকচার, নিশ্চয়ই উনি লেকচারটা দিতেই পারবেন বইটই পড়ে, কিন্তু খুব উন্নত মানের টার্সিয়ারি লেভেলের লেকচার তো হবে না। আমরা সেই কাজগুলো তো করে ফেলছি, এবং মেধার তো কোনো বিকল্প নাই। আপনি মনে করেন 5ই আগস্টের পরে এই পর্যন্ত অবস্থায় মেধা কোথায়? আমাদের মেধাবী সন্তানেরা কোথায়? মেধার ছটা কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। এবং সবচেয়ে বড় কথা, আজকে সকালেও বলেছি, আবারও বলছি, সারা জীবন বলবো, আপনাকে বলি, সেটা হচ্ছে হাতে যে আমরা ঘড়ি পরি, এখন তো স্মার্ট ওয়াচ হয়ে গেছে। ব্যাটারি চালিত ঘড়ির প্রযুক্তির নাম ছিল কোয়ার্টস। জ্বালানি দ্বারা চালিত গাড়ির যে ইঞ্জিন, সেটার যে প্রযুক্তি, তার নাম হচ্ছে কম্বাসশন। আমরা নাসা বা ইলন মাস্কের যে রকেটকে দেখি মহাকাশ ভেদ করে চলে যেতে, তার যে প্রযুক্তি ব্যবহার করা হয়, তাকে পরিচালিত করা যায়, তাকে বলা হয় প্রপালশন। এই তিন যদি সত্য হয়ে থাকে, তাহলে রাজনীতিকে পরিচালিত করার সবচেয়ে বড় প্রযুক্তির নাম হচ্ছে লাভ, ভালোবাসা। এই ভালোবাসার অনুপস্থিতি অবশ্যই আমাদের রাজনীতিতে ছিল, অবশ্যই ছিল। আমরা অনেক কাজ করেছি, কোনো সন্দেহ নাই, কিন্তু ভালোবাসা মাখানো আলিঙ্গন বা ঘাড়ে হাত দিয়ে মাথায় হাত দিয়ে একটা মানুষকে সংঘবদ্ধ করা, কাছে টেনে নিয়ে আসা, ছোটখাটো ভুল ত্রুটিকে ছাপিয়ে দিয়ে আপনার পাশে মানুষকে দাঁড়া করানোর যে জায়গায় কোনো বিকল্প হয় না। আপনি 303 মেশিন গান, সাব মেশিন গান, রকেট লঞ্চার, ট্যাঙ্ক, যুদ্ধ বিমান দিয়ে কোনোদিন দেশ স্বাধীন করতে পারতেন না। ভালোবাসা দিয়ে দেশ স্বাধীন হয়েছে, এটাই বাস্তবতা। হাতে আপনার অস্ত্র থাকতে পারে, হাতে আপনার গ্রেড থাকতে পারে, কিন্তু আপনি দেশ, জাতি, মাতৃকা, আপনার মা বোনের সম্ভ্রম রক্ষা করার জন্য যুদ্ধ করছেন, জান দিচ্ছেন, প্রাণ দিচ্ছেন, কারণ আপনি দেশকে ভালোবাসছেন, আপনি বঙ্গবন্ধুকে ভালোবাসছেন, আপনি একটা স্বাধীন দেশের দেখানো স্বপ্নে বিশ্বাস করছেন। ভালোবাসার কোনো বিকল্প নাই। রাশেদ রহমান, ভালোবাসার অভাব ছিল আপনি বলছেন, এবং অন্যদিকে একটা দুর্নীতির প্রাচুর্যও ছিল। সেখান থেকে আমরা হঠাৎ করে আবেগ বিবর্জিত, আবেগ স্বপ্ন বিবর্জিত রাজনৈতিক চর্চায় চলে গিয়েছিলাম, এবং এটা বলতে গেলে আমার চোখে পানি আসে, আমি নিজেকে ধরে রাখবো। আপনি মনে করেন এই আন্দোলনটা একটা চক্রান্ত ছিল? অবশ্যই চক্রান্ত ছিল। একটা লোভনীয় জায়গা, যেখানে ক্ষমতায় গেলে অর্থ বানানো যায়, ক্ষমতার দাপট দেখানো যায়, সেখানে যাওয়ার জন্য অবশ্যই মানুষ চক্রান্ত করবে। চক্রান্ত ছিল, এটা নিয়ে কোনো তর্ক বিতর্ক নাই। কিন্তু
আজকে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি যে একটা মোটা স্পেকট্রামে ছবি তোলেন, বেশিরভাগ ছেলে মেয়ে যারা ওই আন্দোলনে গিয়েছিল বা দূর থেকে সমর্থন দিয়েছিল, জেনে বুঝে না জেনে, এখন তো অনেকে পস্তাচ্ছে ভাই কি করলাম। তাদের বয়সের স্পেকট্রাম যদি হিসাবে নেন, তাহলে তাদের বয়স তো 15 বছর আগে ছিল 10 থেকে 15। তারা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ দেখে নাই, বঙ্গবন্ধুকে তো দেখেনি নাই। তারা তো মেজর জেনারেল জিয়াউর রহমানকে দেখে নাই, খালেদা জিয়ারে দেখে নাই, তারেক জিয়ারে দেখে নাই, তারা মতিউর রহমান নিজামীকে দেখে নাই, গোলাম আজমকে দেখে নাই। তারা শুধু দেখছে আমাদেরকে 15 বছর। আপনি চিন্তা করতে পারেন, বঙ্গবন্ধুর একটা মূর্তিতে একটা ছেলে পেশাব করে দিচ্ছে, হাজার হাজার শত শত ভিডিও ক্লিপ। আপনি চিন্তা করতে পারেন, এটা কি আমার সফলতা? আওয়ামী লীগ ক্ষমতায় না থাকতে পারে, আওয়ামী লীগের পতন হতে পারে, অনেক কিছু হতে পারে। আওয়ামী লীগ তো একটা দল, মানে আমি ভুল বলছি, দলের না, মানে একটা সরকারের পতন হতে পারে। কিন্তু জাতির জনককে আপনি অপমান করছেন, তার মানে আমি কি শিখাইলাম 15 বছর ধরে? আপনি, আপনাকে যদি পৃথিবীর কোন লোক আমেরিকায় বসে বলে যে শারমিন আপনি তো একজন প্রতিযোগিতা সাংবাদিক, জার্নালিস্ট, আপনি হোস্ট করেন বিভিন্ন প্রোগ্রাম, আপনি আমার সাথে কফি খেতে খেতে আপনার দেশের স্বাধীনতার গল্পটা একটু আপনি বলেন, কোন উপায় আছে বঙ্গবন্ধুর নাম না বলে গল্প বলার? তাহলে তখন যদি আপনি নিজেকে একবার চোখ বন্ধ করে প্রশ্ন করেন যে আমারে যে এই স্বাধীনতা দিয়ে গেল ভালো মন্দ দুটো হওয়ারই, আমারে যে স্বাধীনতা দিয়ে গেল প্রাচুর্যময় সম্পদশালী হওয়ার, আমি তারে দিনে দুপুরে অপমান করতেছি, আমি তাহলে কি শিখাইলাম? হোয়াট ওয়াজ মাই অ্যাসাইনমেন্ট, হোয়াট ডিড আই ডু, হাউ এম আই সাকসেসফুল? আমি খুব মনের আবেগের কষ্টের জায়গা থেকে বলছি, বুঝছেন? অনেক কিছু মনে হয় যে খুব দামি দামি শার্ট প্যান্ট পরে আছি, মানুষের মনের কথা আমরা শুনি, জানি। কি শিখাইলাম আর এখন কি যেখানে পরিমাণ থাকি, যে বিরক্ত অবস্থায় বা থাকি, কি পরিমাণ ক্ষুব্ধ হবার পরে নিশ্চয়ই এরকম একটা অবস্থানে মানুষ যায় নানান না রকম। না না, বিরক্ত ক্ষুব্ধ না, আমরা তো শিখাতে পারি নাই ভাই। আপনি ওই যে বললাম যে আপনি ভালোবাসার রাজনীতি ছাড়া তো আপনি কোনো কিছু ঠিক মতো শুনেন, মানে ড্রিল মেশিন ব্যবহার করে কেন? আপনি ভালো মতো একটা জায়গায় তো প্রস্তুত করে একটা জিনিসকে এখানে লাগাবেন, তাই না? আপনাকে তো একটা কাজকে খুব মন দিয়ে করতে হবে। আপনার একটা শিক্ষামন্ত্রী ছিল, এটা বলতে তো অসুবিধা নেই, উনি ওনার খুব সমস্যা, মানে আমার নানা তো সিলেটের মন্ত্রী ছিলেন, আমার বাবাও আমেরিকার মন্ত্রী ছিলেন, 5 এমপি ছিলেন। তো নুরুল ইসলাম নাইক সাহেব খুব খাতির করতেন আমার ব্যাপারে, দেখলাম সিলেটের জামাই খুব খুব আদর করতেন, ভালো এমনি ভদ্র মানুষ। আপনি তারা দায়িত্ব দিয়েছেন বাংলাদেশের, সে বাংলাদেশের শিক্ষামন্ত্রী, তারা একটু জিজ্ঞেস করেন তো বাংলাদেশের মানে শিক্ষায় বিপ্লব ঘটনার কি করছে সে? আপনার আমি বললাম না যে গ্রেনেড দিয়ে তো যুদ্ধ করে জিততে পারবেন না। প্রচন্ড বরং প্রশ্ন যদি করছে মানুষের সেটা ভালোবাসা না থাকে, কমিটমেন্ট না থাকে, যদি মানুষকে এম্পাওয়ার না করা যায়, আপনি তারা যতই অস্ত্র দেন আপনি কিন্তু জিতবেন না। ঠিক আছে? তো আপনি তো প্রতিনিয়ত দারিদ্র্যের সাথে যুদ্ধ করছেন, আপনি প্রতিনিয়ত যেটাকে বলে কুসংস্কারের বিরুদ্ধে যুদ্ধ করছেন, আপনি প্রতিনিয়ত বিভিন্ন সনাতন চিন্তা ভাবনা যেগুলো আসলে মানুষের জন্য ভালো নয় সেটার বিরুদ্ধে যুদ্ধ করছেন। শুধু তাই না, 1971 সালে যাদেরকে আপনি হারিয়ে পরাজিত করে জয়ী দেশ, জয়ী বাংলাদেশ হিসেবে আবির্ভূত হয়েছেন, সেই লুকিয়ে থাকা শত্রুগুলোর বিরুদ্ধে যুদ্ধ করছেন। সেই যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ারটা ছিল শিক্ষা। আপনি যদি 10 বছর বয়সের একটা বাচ্চাকে সত্যি ভালোবাসার জায়গা তৈরি করে দিতে পারেন, যে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে, জাতীয় 4 নেতা ছিলেন, আরো অনেক সাহসী মানুষেরা ছিলেন, লক্ষ মানুষের আত্মত্যাগ, লক্ষ মা বোনের স্বপ্ন, যে সত্যিকার করতে শেখাতে পারেন, তাহলে এই ঘটনা তো ঘটতে পারে না। আর তার থেকেও মারাত্মক কথা আপনাকে একটা বলতে চাই, যে এত বড় চক্রান্ত হয়েছে, আমি বলছি চক্রান্ত নিয়ে কোনো ডিবেট নেই, নিশ্চয়ই চক্রান্ত ছিল, আছে, থাকবে। কিন্তু তাহলে আমার গোয়েন্দা সংস্থা, ওনার কাজ কি ছিল? উনি কি কোথায় বৈশাখী মেলা হচ্ছে, বাতাসা খাচ্ছে, নাড়ু খাচ্ছে এই খবর দিবে, নাকি চক্রান্ত হচ্ছে এই খবর দিবে? তো উনি খবর দিলেন না কেন? তাহলে আমার গোয়েন্দা সংস্থার দায়িত্বে কারা ছিলেন, এই প্রশ্ন করতে হবে। 1 2 নাম্বার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একেবারেই আগরতলা ষড়যন্ত্র বাংলার সময় থেকে প্রমাণ করে দিয়েছেন বাঙালির কাছে যে একটা রাজনৈতিক দল সত্যিকার অর্থে যদি সক্ষম অবস্থায় থাকে, তাহলে কোনো অংশে সে কোনো গোয়েন্দা সংস্থার থেকে কম না। সে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘটে যাওয়া যে কোনো ঘটনা সম্বন্ধে জানবে এবং ব্যবস্থা নিতে পারবে। আপনি বিভিন্ন ওই সময়কার যে প্রাসঙ্গিক বইগুলো পড়লে দেখবেন যে বঙ্গবন্ধু প্রতিনিয়ত 1971 সালে কখন কতজন সৈন্য আসতেছে, কোন অফিসার আসতেছেন, সব খবর পাচ্ছিলেন। সেটা তার পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা দিচ্ছিল না, বা পাকিস্তান পুলিশ বাহিনীর গোয়েন্দা সংস্থা, সেটা বাংলাদেশের পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ অবস্থায়, ঐক্যবদ্ধ অবস্থায়, নিবেদিত অবস্থায় ছিলেন। তারা ছোট ছোট খবর নিয়ে সংঘবদ্ধ ঐক্যবদ্ধ নিবেদিত অবস্থায় না থাকবার কারণে 75-এর মতো ঘটনাও তো ঘটে গেল। তো 5ই আগস্টের সময় এত বড় চক্রান্ত হলো, তাহলে আমার দলের এই যে ইন্টেলিজেন্স, এই যে